ঠিক আছে, তাহলে আমরা লাস্ট ক্লাসে স্যার আপনি কি রেকর্ড করতেছেন? দিলাম তো, একটু দেখি আমি করতে পারি কিনা। ঠিক আছে, আমরা লাস্ট ক্লাসে মূলধন ব্যয় করছিলাম, যেটাকে আমরা বলছি কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, কস্ট অফ ক্যাপিটাল বলছিলাম। তো মূলধন ব্যয়ের যে অংশটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা ছিলাম, সেটা হচ্ছে আমরা কোন কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারবো তা বলছিলাম। আমরা বেসিক্যালি যেটা বলেছিলাম, একটা কোম্পানি সংগঠন পরিচালিত হয় 1994 সালের কোম্পানি আইন দ্বারা, এবং একটা কোম্পানি বেসিক্যালি 4টা উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারে। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহ করার প্রথম স্টেজ কোম্পানি ফুলফিল করে, এবং যারা সাধারণ শেয়ার ক্রয়ের মাধ্যমে কোম্পানিতে বিনিয়োগ করে তাদেরকে সাধারণত সাধারণ শেয়ার হোল্ডার বলা হয়। এবং সাধারণ শেয়ার হোল্ডারের কিছু কমন বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণ শেয়ার হোল্ডার লাভ অসীম গ্রহণ করে এবং লস বিনিয়োগকৃত অর্থ পর্যন্ত গ্রহণ করে। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির লাভ ক্ষতি দুটিই গ্রহণ করে। সাধারণ শেয়ার হোল্ডাররা কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর গঠন করার ক্ষেত্রে ভোটাধিকার প্রদানের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করতে পারে বিধায় সাধারণ শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির মালিক বলা হয়। এবং কোম্পানির বিলোপ সাধনের সময় সাধারণ শেয়ার হোল্ডাররা যেটা করতে পারে সেটা হচ্ছে সবার লাস্টে তারা তাদের প্রফিটটা পায় বা লাভটা পায়, তাদের পাওনাটা পায়। এই ছিল সাধারণ শেয়ার হোল্ডারদের বিষয়। এবং আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে লাভ পাওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা সবার লাস্টে, বেসিক্যালি প্রথমে যাদেরকে কোম্পানি লাভ দেয় তারা হচ্ছে যে ঋণপত্র বা বন্ড অথবা ডিবেঞ্চার হোল্ডার যারা আছে তাদেরকে সুদটা প্রদান করার চেষ্টা করে। এরপর সাধারণত কোম্পানি যেটা চেষ্টা করে সেটা হচ্ছে সরকারকে ট্যাক্স প্রদান করতে চেষ্টা করে। এরপরে যাদেরকে টাকা দেওয়ার চেষ্টা করে সেটা হচ্ছে যে আমাদের অগ্রাধিকার শেয়ার হোল্ডার। এরপরে পুরো অংশটাই সাধারণ শেয়ার হোল্ডাররা পায়। বলা হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডারের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার। অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে সংকর জাতীয় শেয়ার অথবা হাইব্রিড শেয়ার অথবা ফিক্সড ইনকাম সিকিউরিটি বলা হয় বা ফিক্সড ইনকাম শেয়ার বলা হয়। তো বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডার হচ্ছে সেই শেয়ার হোল্ডার যে শেয়ার হোল্ডার কোম্পানি থেকে একটা নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ পেয়ে থাকে। আমি আবারও বলছি, লভ্যাংশ পেয়ে থাকে, তবে নির্দিষ্ট হারে। হ্যাঁ, দ্যাট মিন্স হচ্ছে একজন বিনিয়োগকারী যখন অগ্রাধিকার শেয়ার হোল্ডারের মাধ্যমে কোনো কোম্পানিতে বিনিয়োগ করতে চায়, তখন ওই বিনিয়োগকারী নিজে জানে যে ওই বছর পরে সে কত পরিমাণ প্রফিট পেতে যাচ্ছে। তবে বলা হচ্ছে কোম্পানির যদি কোনো কারণে যদি লস হয় তাহলে কোম্পানি হয়তো বা ওই অগ্রাধিকার শেয়ার হোল্ডারের যে পাওনা সেটা পরিশোধ না করলেও চলে। এভাবে বলা হচ্ছে এক বছর যদি না দেয় পরের বছর আবার 2 বছরটা একসাথে দিতে হয়। যদি কোনো কারণে পরের বছর যদি লস হয় তাহলে পরের বছরে গিয়ে 3 বছরটা একসাথে দিতে হবে। বলা হচ্ছে এইভাবে আইনগতভাবে যে 6 বছর পর্যন্ত কন্টিনিউ করা যায়, তবে 6 বছর পরে অগ্রাধিকার শেয়ার যেটা করতে পারে সেটা হচ্ছে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এরপরে বলা হচ্ছে যে এরপরে যাদের মাধ্যমে টাকা সংগ্রহ করতে চাই সেটা হচ্ছে ঋণপত্র, বন্ড অথবা ডিবেঞ্চার। ঋণপত্রকে জামানতের উপর ভিত্তি করে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে বন্ড আর একটা হচ্ছে ডিবেঞ্চার। বন্ড হচ্ছে সেই ঋণপত্র যে ঋণপত্রের বিপরীতে অবশ্যই কোম্পানিকে জামানত প্রদান করতে হয়, আর ডিবেঞ্চার হচ্ছে সেই ঋণপত্র যে ঋণপত্রের বিপরীতে কোম্পানিকে কোনো ধরনের জামানত প্রদান করতে হয় না। সাধারণত ক্রেডিট ট্রেডিং যাদের খুবই ভালো থাকে, যাদের সুনাম ভালো থাকে, যাদের আর্থিক সচ্ছলতা ভালো, তারাই সাধারণত ডিবেঞ্চার বিক্রি করতে পারে। যাদের ক্রেডিট রেটিং খুবই কম, যাদের আর্থিক সচ্ছলতা কম, তারা সাধারণত বন্ড বিক্রি করার মাধ্যমেই তাদের মূলধন কালেকশন করার চেষ্টা করে। এবং 4 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে সংরক্ষিত তহবিল অথবা যেটাকে আমরা বলছিলাম রিটেইন আর্নিংস। সংরক্ষিত তহবিল হচ্ছে কোম্পানির সবচেয়ে কাছের যে পার্টি তারা হচ্ছে যে কমন স্টক হোল্ডার অথবা সাধারণ শেয়ার হোল্ডার। বলা হচ্ছে এই কমন স্টক হোল্ডারদের যে পাওনাটা আছে, যে লভ্যাংশটা আছে, সেই লভ্যাংশের পরিমাণ থেকে যদি কোম্পানি কোনো কারণে চিন্তা করে যে কোম্পানিতে কোনো বিনিয়োগ করার জন্য কিছু রেখে দিবে, তাহলে সেই অংশটাকে বলা হচ্ছে সংরক্ষিত তহবিল অথবা রিটেইন আর্নিংস। দ্যাট মিন্স হচ্ছে, আমি আগেই বলছি, সেটা হচ্ছে আমরা যেহেতু প্রথমে বন্ডের টাকা দেই অথবা ঋণপত্রের টাকা দেই, এরপর আমরা ট্যাক্সের টাকা দেই, দেন আসছে আমাদের অগ্রাধিকার শেয়ার, দেন আসছে আমাদের সাধারণ শেয়ার হোল্ডার। দ্যাট মিন্স হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারকে টাকা দেওয়ার পরে যে অ্যামাউন্ট আমাদের থেকে যায় সেটাই কিন্তু আমাদের জন্য কর পরবর্তী নিট লাভ। আর ওই কর পরবর্তী যে নিট লাভটা আছে সেই নিট লাভটার অংশটা কিন্তু সাধারণ শেয়ার হোল্ডাররাই প্রাপ্য।
এখন কথা হচ্ছে ওই কর পরবর্তী নিট লাভের একটা অংশ কোম্পানি তাহলে লভ্যাংশ হিসেবে প্রদান করে সাধারণ শেয়ার হোল্ডারদেরকে, আরেকটা অংশ বাকি অংশটা কোম্পানি কিন্তু নিজের কাছে রেখে দেয় পুনঃবিনিয়োগ করার জন্য। এখন কথা হচ্ছে ইন ফিউচারে হলেও কিন্তু এই অংশটা সাধারণ শেয়ার হোল্ডারদেরকে প্রদান করতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কাছের মানুষ বিদায় আমি ঋণের কাছে অথবা আমি ব্যাংকের কাছ থেকে ঋণ না নিয়ে আমি আমার সাধারণ শেয়ার হোল্ডারদের কাছ থেকে ওই অংশ ফিল আপ করার চেষ্টা করছি। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে রিটেইন আর্নিংস অথবা সংরক্ষিত তহবিল। তো কোম্পানিকে বেসিক্যালি এটার বিপরীতেও কিন্তু কি প্রদান করতে হয়, তার খরচ আছে। তো আমরা যদি দেখি ইন টোটাল জিনিস, সেটা হচ্ছে যে তাহলে এই যে শেয়ার বলো বা অগ্রাধিকার শেয়ার বলো, এরপর হচ্ছে ঋণপত্র বলো, এরপর হচ্ছে যে রিটেইন আর্নিংস অথবা সংরক্ষিত তহবিল বলো, এদের কাছ থেকে একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কম কিন্তু কোম্পানি কি করার চেষ্টা করে, তার মোট মূলধনটা কালেকশন করার চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে নির্দিষ্ট রেশিও বা অনুপাতে কালেকশন করছে, যে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা থেকে 25% করে কালেকশন করলে আমরা জানি 4টা থেকে 100% হয়। তাহলে ধরে নিলাম 25:25:25:25 এভাবে 4টা সোর্স থেকে আমি 25 করে কালেকশন করলাম, তাহলে রেশিও আসছে 1:1:1:1। তাহলে এই যে রেশিওটা, এই রেশিওটাকে বলা হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অথবা মূলধন কাঠামো। দ্যাট মিন্স মূলধন কাঠামো হচ্ছে আমার মোট মূলধনের কোন কোন খাত থেকে আমি কতটুকু কালেকশন করলাম, এই যে বিষয়টা, সেই বিষয়টা বা সেই অনুপাতটাকেই বলা হচ্ছে মূলধন কাঠামো অথবা ক্যাপিটাল স্ট্রাকচার। এরপরে বলেছিলাম কাম্য ঋণ নীতি। কাম্য ঋণ নীতি হচ্ছে সেই ঋণের পরিমাণ বুঝায়, যেই ঋণের পরিমাণ বেসিক্যালি কোম্পানি বা যেই মূলধনটা বেসিক্যালি কোম্পানি ঋণ অথবা বন্ড অথবা ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করতে চায়, অথবা ঋণ অথবা বন্ড অথবা ডিবেঞ্চারের মাধ্যমে সংগ্রহ করার চিন্তা ভাবনা করে, সেটাকে বলা হচ্ছে কাম্য ঋণ নীতি। ঋণ নীতি মানে হচ্ছে যে এক একটা কোম্পানির জন্য ঋণ নীতিটা এক এক ধরনের হতে পারে। আমি গত ক্লাস তোমাদেরকে বলেছিলাম যে আমাদের যে ঋণের বিষয়টা, ঋণ বেশি নিলে একদিকে ভালো, আবার ঋণ কম নিলেও একদিকে ভালো। ঠিক আছে? এখন কথা হচ্ছে যে ডিপেন্ডস অন ইউ গাইস, যে তোমরা কিভাবে, তুমি অ্যাজ এ ফাইন্যান্স ম্যানেজার তুমি তোমার কোম্পানিকে কিভাবে দেখতে চাও। অ্যাজ এ হিউম্যান বিইং, যেমন আমি যদি আমার কথা বলি, আমি আমার লাইফে সর্বোচ্চ চেষ্টা করি কারো কাছ থেকে 2 টাকাও ধার না নিতে। হ্যাঁ? এই জীবন আমাকে নিতে হয় না এখন পর্যন্ত। আমি চেষ্টা করি যে আমি কারো কাছে দরকার হলে ডাল ভাত খাবো, তারপর আমি 2 টাকা কারো কাছ থেকে ধার নিব না। আবার অনেক মানুষ আছে যারা চেষ্টা করে কি, যে হ্যাঁ আমি ঋণ নেয়ার মাধ্যমে আমি ভালো চলবো। ঠিক আছে? আমি খুবই ভালো খাবো, ভালো চলবো, বাড়ি বানাবো, গাড়ি বানাবো, কিন্তু মানুষ পাওনাদার আমাকে ঘিরে ধরবে। এই ধরনের মানুষও কিন্তু আমরা সমাজে দেখতে পাই। ঠিক একইভাবে কোম্পানির ক্ষেত্রেও একই ধরনের। দুই দিকে দুই প্রিন্সিপাল, কোন প্রিন্সিপালটাকে কোম্পানি আমরা কিন্তু ঋণ তো বেশি নেয় মেবি ট্যাক্স না দেওয়ার জন্য, ট্যাক্স যাতে আমি না তোমাকে দিতে আমি হয়। তোমাকে কি বললাম, যেমন হচ্ছে আমি হিউম্যান বিইং দিয়ে কেন বললাম, আমরা মানুষ হিসাবে আমি ঋণ নিলেও আমার সুবিধা আছে, ঋণ না নিলেও আমার সুবিধা আছে। ঠিক একইভাবে কোম্পানির ক্ষেত্রে ঋণ নিলেও সুবিধা আছে, না নিলেও সুবিধা আছে। ঋণ না নিলে সুবিধা কি? ঋণ না নিলে সুবিধা হচ্ছে আমাদের যে ফাইন্যান্স বা ফিনান্সিয়াল যে রিস্কটা আছে বা আর্থিক যে ঝুঁকিটা আছে, ওই আর্থিক ঝুঁকিটা আমাদের হ্রাস পায়। আর্থিক ঝুঁকি কোনটা? আমি যে এই যে ঋণ প্রদান করার যে অক্ষমতা, হ্যাঁ? মানে হচ্ছে আমি ঋণ প্রদান না করতে পারার কারণে যদি কোন ধরনের ঝুঁকি, মানে ঋণের টাকাটা আমি ডিউ টাইমে পরিশোধ করতে পারিনি, সেই কারণে যে ঝুঁকিটা ক্রিয়েট হইতে পারে সেটাকেই বলা হচ্ছে ফিনান্সিয়াল রিস্ক অথবা আমরা যেটা আর্থিক ঝুঁকি বলছি। তো আর্থিক ঝুঁকি এটা বৃদ্ধি পেলে কিন্তু বিজনেসের জন্য প্রবলেম। তাহলে ওই খাতিরে আমরা বলতে পারি ঋণ কম নেওয়া ভালো। আবার অন্যদিকে বলা হচ্ছে ঋণ বেশি নিলে কিন্তু একটা কোম্পানির জন্য প্রফিটেবল। কিরকম প্রফিটেবল? ট্যাক্স কম দিতে হয়। বিকজ অফ যেহেতু ঋণের সুদটা ট্যাক্সের আগেই দিয়ে দিতে হয়, তো যার কারণে ঋণের সুদটা আগে যদি একটু বেশি দেই, তাহলে কিন্তু আমার লাভটা কিছুটা কমে যায়, আগের চেয়েও কিছুটা কমে যায়। এবং লাভটা কমে যাওয়ার কারণে কিন্তু আমার ট্যাক্সটা যেহেতু আমরা সুদ পরবর্তী নিট লাভের উপর প্রদান করি, হ্যাঁ, তাহলে ওই ট্যাক্সটা কিন্তু কম আসে। আর সরকারকে ট্যাক্স কম দিতে পারলে ওই প্রফিটটা কিন্তু আমার সাধারণ শেয়ার হোল্ডাররাই কিন্তু ভোগ করবে। তো আলটিমেটলি কোম্পানি সবসময় সাধারণ শেয়ার হোল্ডারদের বিষয়টাই বেশি অগ্রাধিকার দেয়, যেহেতু নিজের মানুষ। আমার বাবা সবসময় চিন্তা করবে যে আমি বাইরে যদিও একটু মানে হচ্ছে কম টম খরচ করে আমার ছেলেকে কিভাবে আমি ভালো রাখবো। তোমার বাবাও ঠিক সেম ভাবে চিন্তা করবে যে তোমাকে, আমার মেয়েটাকে বা আমার ছেলেটাকে কত ভালো দেয়া যায়, কত বেশি দেয়া যায়। গতকাল 2 টাকা দিলে আজকে কেমনে 3 টাকা দেয়া যায়। ঠিক প্রত্যেকটা কোম্পানির ছেলে মেয়ে বা ফ্যামিলি মেম্বার হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। সো প্রত্যেকটা কোম্পানির সবচেয়ে বেশি জরুরি হচ্ছে তার সাধারণ শেয়ার হোল্ডার, তার দুঃখের দিনের যারা সঙ্গী, ওই সঙ্গীগুলোকে যাতে তারা সর্বোচ্চ প্রফিট প্রদান করতে পারে, সেই জন্য বোর্ড অফ ডিরেক্টর সবসময় চিন্তা ভাবনা করে। বুঝতে পারছেন?
জি স্যার। আচ্ছা, আরেকটা বিষয় যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বেসিক্যালি একটা কোম্পানি সাধারণত মার্কেটে যখন আসে শেয়ার বিক্রি করার জন্য, তখন সে সাধারণত প্রাইমারি মার্কেটে শেয়ারটা বিক্রি করে থাকে। দ্যাট মিনস হচ্ছে আমরা যেটাকে প্রাথমিক বাজার বলি। তো প্রাথমিক বাজার হচ্ছে সেই বাজার যেখানের মধ্যে বেসিক্যালি বিক্রেতা হচ্ছে কোম্পানি এবং ক্রেতা হচ্ছে ইনভেস্টর অথবা বিনিয়োগকারী। তো প্রাথমিক বাজারে বেসিক্যালি আরো একটা পক্ষ থাকে মাঝখানে, সেটাকে বলা হচ্ছে আমরা অবলেখক বলি অথবা দালাল বলি অথবা ব্রোকার বলি, ঠিক আছে, বা মাধ্যম বলতে পারি আমরা, যে কোম্পানি এবং ইনভেস্টরের মিডিয়া হিসেবে বা মধ্যস্থতাকারী হিসেবে যারা কাজ করে কমিশনের বিপরীতে, হ্যাঁ, তাদেরকে বলে থাকছে এই জায়গায়। তো বেসিক্যালি কোম্পানি সাধারণত তিন ভাবে শেয়ার বিক্রি করতে পারে। একটা হচ্ছে লিখিত মূল্যে শেয়ার বিক্রি করতে পারে, আর একটা হচ্ছে অধিহারে শেয়ার বিক্রি করতে পারে, আর একটা হচ্ছে অবহারে শেয়ার বিক্রি করতে পারে। লিখিত মূল্যে মানে হচ্ছে কোম্পানি যেই মূল্যে প্রত্যেকটা শেয়ার নিবন্ধিত হয়েছে, কোম্পানি নিবন্ধন হওয়ার সময় কোম্পানিকে বলে দেওয়া হয় যে আপনি আপনার লাইফ টাইমে আপনার কালেকশনকৃত বা পরিশোধিত মূলধন এত টাকা পর্যন্ত হতে পারবে, আপনার প্রত্যেকটা শেয়ারের দাম এত টাকা ফেস ভ্যালু, এভাবে বলে দেয় কিন্তু। তাহলে কোম্পানির ফেস ভ্যালু আমি ধরে নিলাম 1000 টাকা। এখন কোম্পানি তার গুডউইল, তার ক্রেডিট রেটিং, তার এক্সপার্টনেস দ্বারা যদি বেশি দামে শেয়ার বিক্রি করতে পারে, 1000 টাকার শেয়ার যদি সে 1100 টাকায় বিক্রি করতে পারে, তাহলে সেটাকে বলা হচ্ছে অধিহারে শেয়ার বিক্রয় বা প্রিমিয়ামে শেয়ার বিক্রয়। আর কোন কারণে যে সে যদি কম দামে শেয়ার বিক্রি করে, ঠিক আছে, তবে আমরা জানি আইনগতভাবে বেসিক্যালি 10% এর চেয়েও কম দামে শেয়ার বিক্রি করা পসিবল না, হ্যাঁ, সর্বোচ্চ 10%। তাহলে 1000 টাকা 10% আসছে কিন্তু 100 টাকা। তাহলে 100 সর্বোচ্চ টাকা। তুমি 900 টাকায় শেয়ার বিক্রি করতে পারবে, 900 টাকার নিচে কিন্তু আর শেয়ার বিক্রি করা পসিবল না। তাহলে দেখো বিষয়টা হচ্ছে এই হচ্ছে আমাদের তিনটা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে যে লিখিত মূল্যে শেয়ার বিক্রয়, একটা হচ্ছে অধিহারে শেয়ার বিক্রয়, আর একটা হচ্ছে কিন্তু অবহারে শেয়ার বিক্রয়। তো বেসিক্যালি আমরা এই সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, সংরক্ষিত তহবিল, এদের কাছ থেকে যে টাকা নিচ্ছি, এদের কাছ থেকে আমরা ওদের ইনভেস্টকৃত টাকাটা আমরা নিয়ে আমাদের ক্যাপিটালটা রেডি করছি, হ্যাঁ। এই যে ক্যাপিটালটা রেডি করছি না, এই ক্যাপিটালটা আমি ফ্রি কিন্তু ব্যবহার করতে পারবো না, ঠিক আছে। আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে এই ক্যাপিটালের বিপরীতে তাদেরকে আমরা সুদ প্রদান করতে হবে, লভ্যাংশ প্রদান করতে হবে। তাহলে এই যে এই জনকে বা চারটা পার্টিকে আমরা সুদ প্রদান করছি, লভ্যাংশ প্রদান করছি, এই বিষয়টাকে বলা হচ্ছে, এই যে আমাদের জন্য যে খরচ, কোম্পানির জন্য যে খরচটা আছে, এই খরচটাকে এখানে বলা হচ্ছে মূলধন সুদ বা মূলধন ব্যয়, ঠিক আছে। কস্ট অফ ক্যাপিটাল, দ্যাট মিন্স হচ্ছে ক্যাপিটালের জন্য যে কস্টিংটা করতে হচ্ছে কোম্পানিকে, সেটাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল বলবো। তাহলে আমরা কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয়ের সংজ্ঞাটা কি বলতে পারি? সংজ্ঞাটা বলতে পারি আমরা বিভিন্ন উৎস এখানে কয়টা স্যার? সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, কয়টা এগুলো কয়টা কয়টা? চারটা। চারটা। চারটা না? চারটা, হুম। চারটা। আচ্ছা, জি স্যার। তাহলে তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে চারটা, হ্যাঁ। তাহলে চারটা, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, একটা হচ্ছে ঋণপত্র, আর একটা হচ্ছে সংরক্ষিত তহবিল। এই চারটা উৎসের তাহলে বিভিন্ন উৎস হতে সংগ্রহকৃত তহবিলের বিপরীতে যে ব্যয়, এই ব্যয়টাকে সাধারণত আমরা দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে লভ্যাংশ আর একটা হচ্ছে সুদ, রাইট? জি লভ্যাংশ, স্যার। সুদ। সুদ। তাহলে এই যে বিভিন্ন উৎস থেকে সংগ্রহকৃত মূলধনের বিপরীতে যে ব্যয় সংগঠিত হয়, তাকে আমরা কস্ট অফ ক্যাপিটাল অথবা মূলধন বলি। গট দ্য পয়েন্ট স্যার? জি স্যার। আচ্ছা, তাহলে এইবার আসো, আমি লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এই যে চারটা উৎস আছে, এই চারটা উৎসের বিপরীতে আমাদেরকে খরচ করতে হচ্ছে। এখন এট ফার্স্ট আমরা যেটা করবো সেটা হচ্ছে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, অথবা আমাদের যে লাস্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে সংরক্ষিত তহবিল। এদের ব্যয়গুলো নির্ণয় করা আমরা শিখতে হবে, যে এদের ব্যয়গুলো আমরা কিভাবে নির্ণয় করি। এক একটার জন্য এক একটা মেথড আছে, এক একটা মেথড অ্যাপ্লাই করে কিন্তু আমাকে কি করতে হবে, ব্যয়গুলো নির্ণয় করতে হবে। ব্যয়গুলো নির্ণয় করার পরে এই অধ্যায়ের লাস্ট স্টেজে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের অন অ্যাভারেজ আমরা কিভাবে কস্ট অফ ক্যাপিটালটা নির্ণয় করব, এই বিষয়টা আজকে আমরা দেখব। মানে আজকে না, আমরা এই অধ্যায়ের মধ্যে দেখব। ক্লিয়ার? চলো তাহলে আমরা আজকে প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের সাধারণ শেয়ার মূলধন। দ্যাট হচ্ছে আমরা যেটাকে কি বলছি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, যেটাকে আমরা কমন স্টক বলে থাকি ইংরেজিতে। কমন স্টকের যে ব্যয়টা আছে, এই কমন স্টকের ব্যয়টা আমরা কিভাবে নির্ণয় করব,
সেটা আজকে আমরা দেখব। ঠিক আছে, সবাই রেডি? জি স্যার। মনোযোগ আছে? মনোযোগ আছে? না স্যার। না স্যার মনোযোগ নাই জি, বলতেছে। স্যার। রিচি, কথা কেটে কেটে আসতেছিল। সন্দীপের মেয়ে, আমরা কি সবাই টেবিল চেয়ারে আছি? জি স্যার। বিছানায় কেউ নেই তো না? না স্যার। না স্যার দোটা মিক্সড করে। না, আপনারা মিক্স করার দরকার নাই, ঠিক আছে? দরকার হলে সোয়েটার টোয়েটার পরে বসো, কিন্তু কথা হচ্ছে কম্বল যাতে আশেপাশে না থাকে, বুঝছো? কম্বল থাকলে পড়ালেখা হবে না। পড়ালেখা করতে হলে মানে হচ্ছে টেবিল চেয়ারে বসতে হবে। আর স্পেশালি আমার সাবজেক্ট পড়ার জন্য অবশ্যই টেবিল চেয়ার ম্যান্ডেটরি। ওকে, কারো বাসায় টেবিল চেয়ার না থাকলে আমারে বলিও, আমি এক স্যার জোড়া আমি তো পাঠাই। টেবিল চেয়ার মধ্যে কম্বল নিয়ে বসি তো। আচ্ছা চলো শুরু করি। হ্যাঁ, শুরু করি। বলা হচ্ছে এই যে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার তিনটা পদ্ধতি আছে। কয়টা পদ্ধতি আছে স্যার? তিনটা পদ্ধতি আছে। শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি, ভালো করে খেয়াল করো। প্রথম পদ্ধতিটা হচ্ছে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি। তাহলে এই যে শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি বলবো, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা যেটা বোঝাচ্ছে, দেখো লভ্যাংশ বৃদ্ধির যে হারটা আছে ওই হারটা শূন্য। লভ্যাংশ বৃদ্ধির হারটা কি স্যার? শূন্য। এই নামটা দিয়েই তো আমরা এটাই বুঝতে পারি, তাই না? জি স্যার। জি স্যার। দ্যাট মিন্স হচ্ছে আমি বললাম যে মিস্টার করিম গত বছর তার হাইট ছিল 5 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে? কিন্তু তার বৃদ্ধির হার হচ্ছে শূন্য, তার বৃদ্ধির হার শূন্য। তাহলে এই বছর তার হাইট কত স্যার? 5 ফিট 5 5 ফিট 5 ইঞ্চি, ঠিক আছে? দ্যাট মিন্স হচ্ছে তার বৃদ্ধির হারটা কোন ধরনের পরিবর্তন হচ্ছে না। তাহলে গত বছর কোম্পানি লভ্যাংশ প্রদান করছে 10%, তাহলে এই বছর কত স্যার? 10%। 10%। কোন ধরনের পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিন্স হচ্ছে এই জায়গায় আমরা সব সময় বিক্রয় মূল্যের সাথে কম্পেয়ার করে কাজ করব, কিন্তু কথা হচ্ছে যে আমাদের লভ্যাংশ কিন্তু গত বছর যা ছিল এই বছরও তাই। তাহলে এইখানের মধ্যে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কে ই বের করতে হবে। এখন কথা হচ্ছে যে স্যার এই কে ই বলতে আপনি কি বুঝাচ্ছেন? কে মানে হচ্ছে কস্ট। আমরা জানি সাধারণত কস্ট বলতে সি বুঝাই, কিন্তু আমরা ফিনান্সের ভাষায় কে ব্যবহার করি। কস্ট মানে হচ্ছে এখানে কি স্যার? কে হবে, মনে থাকবে? আর জি ই মানে হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে হচ্ছে সাধারণ শেয়ার। সাধারণ শেয়ারের ইংরেজি নাম হচ্ছে ইকুইটি মূলধন বা ইকুইটি ক্যাপিটাল, মনে থাকবে? তাহলে এই ইকুইটি কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি মানে হচ্ছে সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের আইকন কি? কস্ট অফ ইকুইটি অথবা কে ই। এবার আসো, তাহলে আমরা শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতিতে কে কিভাবে নির্ণয় করব বা কে নির্ণয় করার সূত্রটা কি? খুবই ভালো করে মগজ দিয়ে বুঝতে হবে, ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে উপরে হচ্ছে D1, নিচে হচ্ছে P0 ইনটু 100, ঠিক আছে? P নট ডি বুঝায়? বুঝি নাই? P0, হ্যাঁ বলছি P নট আর D1 ওই সুদের হার মানে শূন্য এটা। এই কে বলতে আমরা কি বোঝাচ্ছি? কে বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে এখানের মধ্যে সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের শূন্য লভ্যাংশ বৃদ্ধিতে আমরা এটা কে দ্বারা সাধারণ শেয়ার মূলধন ব্যয় বোঝাচ্ছি। এখন এই D1 বলতে কি বোঝায়? D1 বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লভ্যাংশের পরিমাণ। লভ্যাংশের পরিমাণ বোঝায়, ঠিক আছে? D1 কি বোঝায়? লভ্যাংশের পরিমাণ বোঝায়। পরিমাণ। ওকে, হ্যাঁ। আর পি নোট বলতে কি বোঝায়? পি নোট বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে শেয়ারের বর্তমান বাজার মূল্য। তাহলে বাজার মূল্য ইংরেজি, অথবা আমরা এটাও বলতে পারি বাজার মূল্য না লিখে আমরা আরো সেলস ভ্যালু আর পি নট তাহলে এক না? তাহলে এইটার পরিবর্তে আমরা সেলস ভ্যালু ব্যবহার করতে পারি। পি নোটের পরিবর্তে আমরা সেলস ভ্যালু ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে D1 ডিভাইডেড বাই P নট অথবা D1 ডিভাইডেড বাই SV, একই কথা। SV মানে হচ্ছে সেলস ভ্যালু, দ্যাট হচ্ছে শেয়ারের বর্তমান বিক্রয় মূল্য হচ্ছে যে আমাদের কত?
বা বাজার মূল্য হচ্ছে আমাদের এখানের মধ্যে পি নট অথবা এসভি। তাহলে বেসিক্যালি আমাদেরকে এই যে লভ্যাংশের পরিমাণ বললো, এখানে যে লভ্যাংশের পরিমাণ বললো, এই লভ্যাংশের পরিমাণটা কিন্তু সবসময় তোমাকে দেয়া নাও থাকতে পারে। তোমাকে যেটা দেয়া থাকবে সেটা হচ্ছে লভ্যাংশের হার। আমি ধরে নিলাম তোমাকে দেয়া আছে লভ্যাংশের হার হচ্ছে 10%। তোমাকে বললো যে একটি কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং লভ্যাংশের হার হচ্ছে 10%। দ্যাট মিন্স হচ্ছে কোম্পানি 10% হারে লভ্যাংশ প্রদান করে, এভাবে তোমাকে বলে দিল। তাহলে এই যে 10% হারে লভ্যাংশ প্রদান করে এবং আমাদের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা, তাহলে এই জায়গা থেকে আমাকে কি বের করতে হবে? আমাকে লভ্যাংশের পরিমাণটা বের করতে হবে। পরিমাণ বলতে কিন্তু আমি টাকা বুঝাচ্ছি, আমি অ্যাগেইন বলছি, পরিমাণ বলতে আমি টাকা বুঝাচ্ছি, টাকা। এই জায়গায় অবশ্যই টাকা লিখতে হবে। এই জায়গায় তুমি এই পার্সেন্টেজটা লিখতে পারবা না, এটা সবসময় মাথায় রাখবা। হ্যাঁ, মানে D1 শুধু 10 লিখবো? এখন কথা হচ্ছে নাকি? শুধু কি লিখবো সেটা দেখছি, শুধু হ্যাঁ। কি লিখবো, ঠিক আছে? তাহলে D1 ইকুয়ালস টু ফেস ভ্যালু ইনটু 10%। তাহলে ফেস ভ্যালু হচ্ছে এখানে 1000 গুণ 10% ইকুয়ালস টু হচ্ছে 100 টাকা। 100। এই 100 টাকা হচ্ছে আমাদের D1 এর। ক্লিয়ার? জি স্যার। স্যার জি স্যার। তাহলে আমাদেরকে যে পার্সেন্টেজটা দিবে এই পার্সেন্টেজটা আমরা কখনো এখানে লিখতে পারবো না, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই D1 বের করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে যে ফেস ভ্যালু দেওয়া আছে এই ফেস ভ্যালুর উপর 10% অ্যাপ্লাই করে আমরা আমাদের লভ্যাংশের পরিমাণ বের করব। লভ্যাংশের পরিমাণ বের করার পরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দেন আমরা D1 এর মান বসাতে পারবো। এরপরে বলা হচ্ছে নিচে হচ্ছে পি নট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে শেয়ারের বর্তমান বিক্রয় মূল্য। তাহলে চলো এই ধরনের একটা ম্যাথ আমরা একটু লিখতে পারি কিনা দেখি। আমি ধরে নিলাম শেয়ারের ফেস ভ্যালু দেয়া আছে 1500 টাকা, ঠিক আছে? লভ্যাংশের হার হচ্ছে 11.5%। শেয়ারের বিক্রয় মূল্য 10% অধিহার। দেখি বাচ্চারা ম্যাথটা করতে পারি কিনা আমরা। আমরা এখান থেকে কে বের করব? কে স্যার বের করব? 10% যে অধিহারে এটা না, কিভাবে করবো? বুঝি নাই। স্যার 10% অধিহারে মানে শেয়ারের বিক্রয় মূল্য এটা কিভাবে? শুধু 10 লিখবো না 10% দিব মানে 0.10? 10% অধিহারে যদি বিক্রয় হয় তাহলে বিক্রয় মূল্য বের করতে পারবা না? না। ওরে বললাম না। বুঝতে পারছেন? জি স্যার। বুঝছি বুঝছি। নতুন কিছু না তো, এটা আগেও পড়াইছি। দেন বাচ্চারা তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমাদের হাতে 5 মিনিট সময় আছে, আমরা একটু তাড়াতাড়ি করি। স্যার করছি। করে ফেলছে? হ্যাঁ 10.45। ওই দেখি। স্যার আমার তো 9.09 আসছে। আচ্ছা স্যার আপনি একটু সরেন তো, আমি একটু অ্যামাউন্ট গুলো দেখি একটু। দেখো দেখো এখানের মধ্যে হচ্ছে যে 1500 তাহলে 150 তাহলে 1650 আসবে, 1650 টাকা আসবে এখানের মধ্যে, ঠিক আছে? কোথায়? এসবি, এসবি মানে এখানে 1650 টাকা আসবে। তাহলে নিচে হচ্ছে 1650, উপরে হচ্ছে লভ্যাংশের হার হচ্ছে 1500 উপরে 11.5% কত আসে দেখো? 1500 উপর 11.5%। স্যার 172.5। আচ্ছা 172.5 উপরে বসবে, নিচে বসবে 16.5, ঠিক আছে? গুণ 100 ভাগ করার পরে তারপর গুণ করবে, এরপর পার্সেন্টেজ 2 গুণ নিবা, দশমিকের পরে 2 গুণ নিবা। স্যার 10.45।
জি স্যার 10.45 আমি যেটা বলছি ফোর এটাই হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে 4-5 হবে। ঠিক আছে এটাই আসছে কোন দিক কিছু যদি একত্রিত হয় যা হয় আর কি। হ্যাঁ, সাদিদ হইছে? जी सर 10.45 पे পূর্ব বণিক আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। এখন পূর্ব বণিক স্যার আপনি মাঝখানে মাঝখানে আমার ক্লাসে যে এভাবে যে বেড়াতে আসেন, এভাবে আমার ক্লাসে আসা নিষিদ্ধ, সেটা জানেন? আপনার যদি কোনো সমস্যা থাকে, ব্যক্তিগতভাবে কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে হবে, ঠিক আছে? কিন্তু আমার ক্লাসে এই ধরনের মামার বাড়ির মতো মানে আবদার করা যাবে না যে আমি মাঝে মাঝে আসবো স্যার, মাঝে মাঝে লুকিয়ে যাবো, এই ধরনের আবদার আমার ক্লাস অন্তত চলবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রেখে নেক্সট ক্লাস থেকে অ্যাটেন্ড করবেন, মনে রাখবে? জি স্যার মনে থাকবে। এটা যাতে আমাকে সেকেন্ড বার কখনো কোনো স্টুডেন্টকে বলতে না হয়। যদি তোমার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তুমি আমাকে জানাবা, কিন্তু তুমি আমাকে ইনফরমেশন দেয়া ব্যতীত তুমি যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকো, ওটার দায়ভার তো আমি নিতে পারবো না, কারণ তুমি তোমার প্রবলেমই জানাও না আমাকে। দ্যাট মিন্স হচ্ছে তুমি ইচ্ছাকৃতভাবে ক্লাস করো না, তাহলে ওটার দায়ভার তো আমার না। যদি তোমার প্রবলেম থাকে তোমাকে হাজারবার বোঝানো বা তোমার দায়িত্ব নেওয়ার মানে দায়িত্বটা আমার আছে, তোমার দায়িত্ব আমি অবশ্যই নিই, কিন্তু তুমি তো আমাকে জানাচ্ছই না। তো যারা যারা এরকম মাঝে মাঝে হারাই যান তাদেরকে বলছি, বুঝতে পারছেন? মোর্শেদ হইছে? জি স্যার। তানজানা? সঞ্জনা? জি স্যার সঞ্জনা হইছে? জি স্যার স্যার 10.45 আসছে তো জুলকার? जी सर 10.45 है। মাহিব? 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 আমি কি মাহিবকে ক্যান্সেল করে দিব? ফাহাদ? ফাহাদ?